তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উত্থাপন করেছেন, সেটা হলো মেজর মুজাফফর। উনার আপনার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। মেজর মুজাফফরের ব্যাপারে যতটুকু আমি এখানে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু মন গড়া লিখছে। মেজর মুজাফফর ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটা ব্রিগেডের বিএম ছিলেন। ওখানে কয়েকজন এরা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। জেনারেল মঞ্জুর ছিলেন একজন মুক্তিযোদ্ধা অফিসার। আমি আপনাকে সবকিছু বলার আগে বলি, শাহিন সেনাবাহিনীতে আসছে, শাহিন সেনাবাহিনী সম্বন্ধে যেটুকু বলেছে এটা তার দৃষ্টিকোণ থেকে, এটা তার মতামত। আমি সেনাবাহিনীতে যখন এসেছি তখন আমি দেখেছি যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড কিন্তু হয়েছে যখন আমরা বিএমএ তে তখন ক্যাডেট, আমরা তখন সেকেন্ড টার্ম ক্যাডেট। সেই সময় সেনাবাহিনীর এই ঘটনাটাই ঘটে এবং জিয়াউর রহমান হয়েছে। আমি জিয়াউর রহমানকে ফার্স্ট টার্মে থার্ড বিএমএ লং কোর্সের পাসিং আউট প্যারেডের উনি প্রধান অতিথি হিসেবে আমি ওনাকে খুবই কাছে থেকে দেখছি এবং আমি ওনার সাথে প্যারেডে অংশগ্রহণ করারও সুযোগ হয়েছিল। আমার কিছু পুরনো স্মৃতিও আছে ওই সমস্ত ব্যাপারে, ছবি আছে যেগুলিতে এটা মানুষ অনেকেই ছবিকে পুঁজি করে অনেক কিছুই করে, বাট আমি এই ধরনের আচরণের বিরোধী এবং এটা আমি মনে করি এই ধরনের সুযোগ সন্ধান করার একজন সামরিক অফিসারের পক্ষে এটা কোনোভাবেই উচিত নয়। এখন আসি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের, যে জিয়াউর রহমানের ব্যক্তিত্ব নিয়ে আসলে আলোচনা করার মতো আমি মনে করি যে আমার সাহসও নেই আর সেই যোগ্যতাও আমি রাখি না। কারণ জিয়াউর রহমানকে যারা দেখেছেন খুব কাছে থেকে তারাও অনেক সময় জিয়াউর রহমানের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করার যোগ্যতা বা সাহস রাখেন না। তবে আমরা এখন যদি ইতিহাসের দিকে তাকিয়ে আমরা যদি এখন দেখি, জিয়াউর রহমানের একটা বড় দুর্বলতা ছিল। জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলে, কিন্তু জিয়াউর রহমানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তিনি মুক্তিযুদ্ধ অফিসারদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের বিরুদ্ধে কোনো শক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উনি কিছুটা এই একটা জায়গায় আমি ওনার দুর্বলতাতে আমি এখন যখন আমি একজন ইতিহাসের দিকে তাকে তখন আমি তাকে এই জায়গায় আমি দেখি। কিন্তু মুক্তিযুদ্ধ অফিসারদের উপর তার আস্থা এবং তার বিশ্বাস ছিল অগাধ, যার জন্য তিনি সেনাবাহিনীতে এবং তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন উনি সবচেয়ে ওনার কাছে মানুষ মনে করতেন মুক্তিযোদ্ধা অফিসাররা, কারণ তাদের সাথে উনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং তাদেরকে একত্রে বেঁধে রেখেছিলেন। আর তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বর কাছে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা অফিসার কোনোভাবেই তার দিকে তাকিয়ে কথা বলার মতো সাহস রাখতো না। এটা তার শ্রদ্ধা থেকে, তাকে ভয় দেখে না, তার প্রতি শ্রদ্ধা রেখে এটা করতেন। জেনারেল মঞ্জুরকে তিনি যখন 24 ডিবের জিওসি বানালেন, এরপরে মঞ্জুরের ভিতরে এক ধরনের মুক্তিযুদ্ধ অফিসারদের প্রধান যে তাদের যে মনোকষ্ট বা তাদের যে জিয়াউর রহমান প্রতি যে তাদের যে অভিযোগ ছিল, সেটা হচ্ছে জিয়াউর রহমান রাজাকারদেরকে উনি স্ট্যাবলিশ করছেন বা উনি তাদেরকে রিহ্যাবিলিটেট করছেন। এটাই ছিল জিয়াউর রহমানের বিরুদ্ধে তাদের প্রথম এবং একমাত্র কি বলে যে অভিযোগ। এখানে একটা দর্শক প্রশ্ন করেছে কর্নেল তাহেরের ব্যাপারে, আমি এটার ব্যাপারে পরে আসবো। জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান, আমি এই পয়েন্টটা আমি অ্যাড্রেস করে যাই। কর্নেল তাহেরের যদি বিচার না করা হতো তাহলে দেশ স্বাধীনতার এক চরম হুমকির মুখে ছিল। কারণ কর্নেল তাহের এই জিয়াউর রহমানকে রীতিমতো বোকা বানিয়ে পুরো দেশকে একটা বিপদের মুখে ফেলছিল এবং জিয়াউর রহমান তার বিরুদ্ধে যে আইনানুগ যে অবস্থান নিয়েছেন সেটা যথাযথ ছিল, যে সেটার বিতর্ক যতই থাকুক না কেন, জিয়াউর রহমান কিন্তু এই তাহের সাহেবদেরকে মেজর তাহেরকে বা কর্নেল তাহেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তার আগে কিন্তু জিয়াউর রহমান সিরাজুল আলম খানের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং জাসদের অ্যাকচুয়ালি তো মাস্টার মাইন্ড ছিল সিরাজুল আলম খান। সিরাজুল আলম খানের সাথে কিন্তু তার যোগাযোগ ছিল এবং সিরাজুল আলম খান সাথে যোগাযোগ হওয়ার পরে তারপরে কিন্তু এই বিচার ব্যবস্থা বা বিচার ব্যবস্থার পরেই বোধহয় সিরাজুল আলম খানের সাথে তার যোগাযোগ হয়েছিল। আমি এটা ইতিহাস থেকে জানি এবং এটার সত্যতাও আমি অনেক জায়গায় দেখেছি। যে জায়গায় আসে আমি সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের যে এই মুক্তিযুদ্ধ অফিসারদের প্রতি, আর উনি যে নিজে যে ওনার ব্যক্তি স্বার্থে কিছু করছেন না, এটা কিন্তু সব মুক্তিযুদ্ধ অফিসাররাই জানতেন।
এবং উনি যাই কিছু করছেন সেটা দেশের স্বার্থে করছেন। কিন্তু উনি যেটা করতে বা আমি মনে করি যে ভুলটা হয়তো বা উনি করেছেন, উনি হয়তো বা আজকের দিনে আমরা যেরকম একটা আলোচনার মাধ্যমে বা আমরা একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমাদের যে সিদ্ধান্তগুলি গ্রহণ করে থাকি, হয়তো তিনি ওই সময় সেই পদ্ধতিটা গ্রহণ করেননি, যার ফলে তার তার আস্থা ছিল মুক্তিযোদ্ধা অফিসারদের উপরে, এবং মুক্তিযোদ্ধা অফিসাররা তার জীবনের হানি ঘটাবে না, এটাই ছিল তার অগাধ আস্থা। বিশ্বাস ছিল। সেই আস্থা থেকে কিন্তু উনি চিরঙে গিয়ে কিন্তু থেকেছেন এবং মুক্তিযোদ্ধা অফিসারদেরকে কখনোই উনি সন্দেহের চোখে দেখেন নাই। বিশেষ করে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার পরে আর মাঝখানে যে কাজগুলি হয়েছে, বিভিন্ন রকম যেটা হয়েছে, এটা কিন্তু আমরা জানি যে এই সমস্ত অস্থিতিশীলতার মূলে ছিল কিন্তু এই কর্নেল তাহেরের অ্যাক্টিভিটিস। এবং সেটার কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার পরেও কিন্তু এর রেশ চলেছে অনেকদিন। অনেক জিয়াউর রহমানকে বলে যে সে বিভিন্ন রকম মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসি দিয়েছে। নো, সেনাবাহিনীতে যখন কেউ বিদ্রোহ করে ভাই, তার জন্য আর কোনো সুযোগ নাই তার মাফ চাওয়ার। তার বিরুদ্ধে একটাই কাজ, সেটা হলো কোর্ট মার্শাল করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এটা যদি না করা হয়, দেশের স্বাধীনতা বিপন্ন হবে, একটা বাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা হবে এবং দেশের চরম ক্ষতি হবে। সেনাবাহিনীতে যে কোনো ধরনের বিদ্রোহকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হয় না। তাই সুতরাং সেই দৃষ্টিকোণ থেকেই তাহেরের প্রতি যা বিচার করা হয়েছে এবং একই সাথে সে কিন্তু বাকি যে ৭৭ সাল পর্যন্ত বা ৭৫ থেকে ৭৭ পর্যন্ত যত চেষ্টা হয়েছিল, সেগুলি কিন্তু উনি শক্ত হাতে দমন করেছেন। কিন্তু তারপরেও কিন্তু উনি মুক্তিযুদ্ধ অফিসারদের উপর কোনো আস্থা হারান নাই, কারণ উনি জানতেন যে তারা কখনো তার জীবনের প্রতি হুমকি হবে না। তাহলে প্রশ্ন হলো, তাহলে মেজর মোজাফফর কেন মানে তাকে কেন গ্রেপ্তার করা হলো? তাকে কেন এখানে কিছু কাজ হয়েছে, সেটা হচ্ছে যে এই যেটা কর্নেল শাহিন বললেন যে প্রেসিডেন্ট এরশাদের কিছু কর্মকাণ্ড, এবং এটা যখন প্রেসিডেন্ট এরশাদ যখন এনডিসি করতে গিয়েছিলেন ভারতে, তখনই কিন্তু ভারতে প্রেসিডেন্ট এরশাদকে তারা বিভিন্ন রকম ট্র্যাপের মাধ্যমে তার কিছু আপত্তিকর যে অভিযোগ বা আপত্তিকর যে এভিডেন্স, সেগুলি তারা রেখেছিল, এবং এটা দিয়েই প্রেসিডেন্ট এরশাদকে কিন্তু ব্ল্যাকমেইল করা হতো। এবং প্রেসিডেন্ট এরশাদকে কিন্তু ব্যবহার করা হয়েছে জিয়াউর রহমান এবং এই মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধাদের যে বিভাজন, এই বিভাজনটাকে একটা মানে চরম পর্যায়ে নিয়ে যেয়ে এবং সেটা একটা ইতি ঘটানোর জন্য। অ্যাকচুয়ালি আপনি যদি ইতিহাসের দিকে তাকান, ইতিহাসে কিন্তু কোনো এই যে মানে বন্দি অবস্থায় কাউকে যারা থাকেন তাদেরকে কিন্তু আর সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয় না, বিভিন্ন রকম কারণে, মনস্তাত্ত্বিক কারণ আছে। বাট বাংলাদেশে কি করা হয়েছে, সেনাবাহিনীটা কিন্তু গড়েই তুলেছে কিন্তু এই পাকিস্তানি অফিসারদের তাদের কন্ট্রিবিউশনে। কারণ তারা ছিলেন যখন তারা পাকিস্তান পশ্চিম বাহিনী থেকে যখন এসছেন, তাদেরই কিন্তু একটা বাহিনীকে সংগঠিত করার যে জ্ঞান, বুদ্ধি এবং বিবেচনা, এগুলি ছিল তাদের একটা বিরাট একটা পেশাগত দক্ষতা। এবং জিয়াউর রহমান এই পেশাগত দক্ষতাটা উনি হারাতে চান নাই, এই জন্য উনি তাদেরকে ব্যবহার করে সেনাবাহিনীকে কিন্তু গড়ে তুলেছে। সেনাবাহিনী কিন্তু একটা খুব ভঙ্গুর অবস্থায় ছিল। তো সুতরাং আমি বলবো যে মুজাফফর আহমেদ সাহেবরা যেটা করলেন, সেটা হচ্ছে তারা তাদের ধৈর্য রাখতে পারলেন না, এবং তারা তাদের প্রেসিডেন্টের সঙ্গে তাদের যদি প্রেসিডেন্ট মানে জেনারেল মঞ্জুরের কিন্তু আমি বলবো যে এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। ইনভলভমেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে যে উনি যা করেছেন এটা তো বিদ্রোহের নামান্তর, তো বা বিদ্রোহের সমান। সুতরাং তাকে সেই এই যে আপনার কি বলবো আপনার এই উদ্ধত আচরণটাই বিদ্রোহ। এই উদ্ধত আচরণকে উনি সীমিত করে ব্যাপারটা কিন্তু ওনাদের যে অভিযোগ ছিল সেটাকে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে উত্থাপন করতে পারতেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু খুব স্বল্পভাষী ছিলেন, এবং উনি যে সমস্ত আদেশ, আমি শুনেছি একজন খুবই কাছের মানুষ আমার অধিনায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এডিসি, বিশেষ করে এই যে পার্বত্য চট্টগ্রামে যে আজকে যে কথাটা বলা হয় যে বাঙালিদেরকে যে সেখানে যে সেটেল করা হয়েছে, এই বাঙালি সেটেলমেন্টের আদেশ ছিল জিয়াউর রহমানের, এবং জেনারেল মঞ্জুর এটা সম্পূর্ণ বিপক্ষে ছিলেন, এবং এটা নিয়েই জেনারেল মঞ্জুরের সাথে চিটাগাং হিল ট্র্যাক্সের ইস্যুতে কিন্তু তার বাদানুবাদ এবং সবকিছু, এবং শোনার পরে জিয়াউর রহমান শুধু লাস্ট কথা বলেছেন, উনি জেনারেল মঞ্জুরের পুরো কথা শুনেছেন যে কেন বাঙালিদেরকে এখানে সেটেলমেন্ট করা হবে না, সব শুনেছেন। শোনার পরে বলছে সেটেলমেন্ট উইল গো অন, এটাই নাকি ছিল তার আদেশ, সেটেলমেন্ট উইল গো অন।
আজকে যদি এই বাঙালিরা যদি পার্বত্য অঞ্চলে না থাকতো, বাঙালিদের বাংলাদেশের স্বাধীন দেশের পতাকা ওঠানোর মতো ওখানে কেউ থাকতো না। খালি আমি আপনাকে এইটুকু বলতে পারি। এবং আমি শুধু এইটুকু বলবো, দীর্ঘদিনে, হ্যাঁ আমি বলছি এটা, দীর্ঘদিনে জিয়াউর রহমানের যে এই যে 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 কনসেপ্ট অফ সেটলিং, কারণ উনি কতগুলি খুব বেসিক প্যারামিটারের উপর কাজ করেছে, সেই প্যারামিটার অনুযায়ী কিন্তু চিটাগং হিলট্রেক্সে বাঙালিদেরকে সেটেলমেন্ট করা হয়েছে। বাঙালিদেরকে সেটেলমেন্ট করা হয়েছে কি, তাদেরকে কিন্তু কাদেরকে করা হয়েছে, যারা ভূমিহীন ছিল, যাদের কোনো জায়গা জমি কোথাও ছিল না, তাদেরকে উনি জায়গা দিয়েছেন। এটা একটা দেশের মানুষ। প্রথম কথা হলো, প্রথম প্রশ্ন হলো চিটাগং হিলট্রেক্স বাংলাদেশের অংশ। বাংলাদেশের যদি অংশ হয়ে থাকে, সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বাংলাদেশের যে কোনো অংশ গিয়ে সে তার, আজকে হিলট্রেক্স থেকে যদি কোনো কোনো উপজাতি যদি এসে ঢাকায় জায়গা কেনে, কেউ কি তাকে মানা করবে? মানা করবে না, কারণ এটা তার সাংবিধানিক অধিকার, সে কিনতে পারে এবং থাকতে পারে। কিন্তু তাহলে বাঙালি কেন ওটা করতে পারবে না? এখানে যে সমস্ত বাধা বিপত্তি ছিল, সেই বাধা বিপত্তিটাকে দূর করে কিন্তু উনি কাজটা করেছেন। হ্যাঁ, তো হয়তো বা উনি বেঁচে থাকলে এটার একটা ভালো সমাধান উনি খুঁজে বের করতে পারতেন। তো মুজাফফর সাহেবরা ছিলেন কি, ইনারা যে উদ্দেশ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তারা তাকে আটক করে তার সঙ্গে কথা বলতে চেয়েছেন, এই শব্দটাই আমার প্রতি আমার খুবই আপত্তি। প্রেসিডেন্টকে আটক করে তার সাথে কথা বলার প্রয়োজন নাই। প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য জেনারেল মঞ্জুরের যে যোগাযোগ ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, উনি যদি চাইতেন যে উনি কোনো বিষয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানাতে চান, তাহলে কিন্তু সেই সুযোগ তার ছিল। আমার মনে হয় উনি খুব আবেগপ্রবণ হয়ে উনার যে তরুণ অফিসার যারা, এই যে ব্রিগেডিয়ার যে মেজর মুজাফফর, তখন তার বয়স ছিল কত? হি ওয়াজ ইন হিজ 30 এবং 30-এরও কম সম্ভবত। তো এই বয়সে তার সেই ম্যাচুরিটি ডেভেলপ করে নাই যে একটা প্রেসিডেন্টের সঙ্গে সে কি কথা বলবে এবং কতটুকু বলতে হবে। আজকে আমরা জানি যে আমরা দীর্ঘদিন এই সময় দীর্ঘ সময় চাকরি করার পরে, সেনাবাহিনীর চাকরি করবেন, আমরা কিন্তু আমাদের অবস্থানটা বুঝতে পারি যে আসলে আমাদের সেই জ্ঞান বুদ্ধি হয়েছে কিনা একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তিত্বের সাথে কথা বলার সেই যোগ্যতা আমাদের হয়েছে কিনা। কিন্তু তখন মেজর সাহেবরা কিন্তু তারা কিন্তু এইগুলি, তারা তাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাদের সহযোদ্ধা মনে করে তার সাথে কথা বলেছেন। কিন্তু যে কাজটা করেছেন তারা একটা ট্র্যাপে পড়ে জিয়াউর রহমানকে হত্যা করেছেন, এবং এটা সবাই ইনভলভ ছিল না, দুই একজনকে রীতিমতো কেনা হয়েছে এবং যাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করানো। এর মধ্যে অবশ্যই যে বিদেশি ষড়যন্ত্র জড়িত। এবং আমি বলবো যে মুজাফফর সাহেবকে আমাদের সেনা আইনে তার বিচার করা উচিত না, তার বিচার করা উচিত জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কারণে সাধারণ তাহলে মানুষ জানতে পারবে যে আসলে এই যে অভিযোগ ছিল তখন যে এদেরকে স্বাভাবিক বিচারের সম্মুখীন করা হয় না, এই জন্য তাদের প্রতি অনাচার করা হয়েছে। যদি তাকে আবার সামরিক আইনে বিচার করা হয়, তাহলে কিন্তু আমরা সেই অনাচারের কিন্তু পুনরাবৃত্তি করছি। আমি মনে করি একটা আইন আনুক এবং সাধারণ প্রচলিত আইনে তার বিরুদ্ধে আমি বিচার করা, যেন সাধারণ মানুষ জানতেও পারে বিষয় পুরো ঘটনাটা কি, কারা এর ভিতরে জড়িত ছিল এবং কোন কোন শক্তির ভিতরে জড়িত ছিল। আর লাস্ট কথাটা বলি আমি, যে ভারত যে অস্থিতিশীলতা, এটা আমি শাহিনের সাথে কমপ্লিটলি একমত। ভারত বাংলাদেশকে কখনো একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায় না, এটা হলো মূল কথা। বাংলাদেশের যে শাসক যখনই আসুক না কেন, তারা যদি এটা একটা বেদ বাক্যর মতো, এই বেদ বাক্যকে মাথায় রেখে কিন্তু তাদের ফরেন পলিসি ডিক্লেয়ার করতে হবে। আজকে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের একটা কথা আমি দেখলাম, সেখানে লেখা আছে যে আমি প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না, আমি আমার সব পরিবর্তন করতে পারবো, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না ঠিক, কিন্তু তার সাথে সে ঠিক যেরকম আচরণ করে সে আচরণের সাথে সামঞ্জস্য রেখে আমার ফরেন পলিসি সাজাতে হবে। এটা কিন্তু উনি যে লিখেছেন, উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, এতে মনে হচ্ছে যেন আমাদের তার মাথা নোয়ে তার কাছে কাজ করে। সরি, বাংলাদেশ জন্ম হয় নাই ভারতের কাছে মাথা নোয়ানোর জন্য, এবং বাংলাদেশের মানুষ না, সালাউদ্দিন সাহেবের প্রয়োজন হবে না বাংলাদেশকে রক্ষা করার জন্য। প্লিজ, বাংলাদেশের যে 6.5 কোটি যে জেনজি আছে, এনাফ তারা বাংলাদেশকে ভারতের হাত থেকে